প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে করোনা পরিস্থিতির কারণে আমাদের স্কুল অনেক দিন ধরে বন্ধ আছে। আমরা সবাই পড়াশুনোর অনেক বাইরে চলে গেছি। তো এই ক্ষতি অনেক বড় ক্ষতি। তো এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে যাতে করে তোমাদেরকে শিক্ষার ভিতরে বা পাঠ্য বইয়ের ভিতরে নিয়ে আসা যায়। তো এরকম একটা ব্যবস্থা নাম হচ্ছে অনলাইন ক্লাস। তো এই অনলাইন ক্লাসে আমরা যেমন ক্লাস করতাম, হয়তো সামনাসামনি সবাই থাকতে পারবো না, তারপরেও আমরা এতটুকু তো হবে যে আমরা আমাদের চেহারাটা দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে। আমরা সেই চিরচেনা প্রতিষ্ঠান বা আমাদের সেই চিরচেনা শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি এবং এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা যতটুকু সম্ভব আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, তোমাদের ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আমি আশা করব তোমরা সবাই আমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ রেখে কোন দিন কোন ক্লাস বা কোন স্যার ক্লাস নেবেন, কখন কোন সময় ক্লাসটা হবে, এটা তোমরা জানবে এবং সময় মতো তোমরা আমাদের সঙ্গে যুক্ত হবে। তো ধন্যবাদ সকলকে। আমি আবারও ধন্যবাদ দিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা অষ্টম শ্রেণীর আজকে বিজ্ঞান বিষয়ে ক্লাস করব। তো তোমরা জানো যে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা যেটা, এটা কিন্তু আমাদের টাইমটা শেষ হয়ে গেছে। সুতরাং আমরা এখন আমাদের চূড়ান্ত মডেল টেস্ট বলো বা বার্ষিক পরীক্ষা বলো, যেটা বলে, তার যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা আমাদের ক্লাসগুলো করব। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, সেই অধ্যায়টার চতুর্থ অধ্যায়, তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়। এখন চতুর্থ অধ্যায়ে কি আছে, সেখানে কি কি নিয়ে আলোচনা হবে, আমরা আমাদের আলোচনার মাধ্যমে সেটা জানতে পারবো। তো আমি শুরু করছি আজকের ক্লাস। তোমরা সবাই জানো যে প্রত্যেকটা জীব তার জীবনের অন্তিম মুহূর্ত আসার পূর্বে তার বংশধর অর্থাৎ তার প্রতিরূপ রেখে যেতে চায়। অর্থাৎ আমি যদি মানুষ হই, তাহলে আমি যেমন মানুষ, আমি চাইব যে নেক্সট আমার যে জেনারেশন আসবে তারা যেন এসে আমি যেমন মানুষ, এই মানুষের মতো যেন তারাও পৃথিবীতে জন্ম নেয় এবং মানুষ যারা আছে তাদের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমি যদি সহজে বুঝাইতে চাই, তাহলে যে প্রত্যেকটা জীবই চায় তার বংশধর যেন পৃথিবীতে টিকে থাকে। সহজে যদি বুঝতে চাও, তাহলে প্রত্যেকটা গরুই চাইবে তার প্রজাতি টিকে থাকুক, অর্থাৎ সে মারা যাওয়ার পরে আরও গরু পৃথিবীতে থাকুক। ঠিক তেমনি একই রকমভাবে প্রত্যেকটা বিড়ালও চাইবে যে তার মারা যাওয়ার পরে তার বংশধর অর্থাৎ ওই বিড়াল প্রজাতির প্রাণী পৃথিবীতে থাকুক। এটাকে বলা হয় যে তোমার বংশবিস্তার। এটাকে বলা হয় বংশবিস্তার। এখন এই বংশবিস্তার যদি না থাকতো, তাহলে পৃথিবীতে একটা সময় কিন্তু জীবের কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যেত না। অর্থাৎ প্রজাতির যে সমারোহ পৃথিবীতে, তোমরা অলরেডি প্রথম অধ্যায়ে জেনেছো যে আমরা শ্রেণীবিন্যাস পড়েছি, সেখানে তোমরা দেখতে পেয়েছো যে অনেক প্রাণী এই পৃথিবীতে বসবাস করে এবং তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের জেনারেশনটাকে সামনের দিকে আগায় নিয়ে যায় বা তারা তাদের সংখ্যা বৃদ্ধি করে, যে কারণে আজকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী পৃথিবীতে দেখতে পাই। তো এটা জীব যারা, তাদের প্রত্যেকেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য যে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম বা তাদের বংশধর পৃথিবীতে রেখে যাবে এবং তারা পরবর্তী সময়ে এসে ওই প্রজাতিটাকে টিকায় রাখবে। তো যেহেতু জীবের কথা বলছি, জীবের এই ক্ষমতাটা আছে, সুতরাং আমরা সবাই জানি জীব কাকে বলে। জীব হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। তো আমরা আগে কিন্তু আলোচনা করছি যে জীব মানে যেমন একটা গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলো যেমন জীব, ঠিক তেমনি উদ্ভিদও জীব, তাদেরও জীবন আছে, তারাও
তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের তোমার শারীরিক কার্যকলাপ চালায়, তারা জীব। ঠিক একই রকমভাবে প্রাণী যেমন একটা গরু, ছাগল, মহিষ, ভেড়া চায় তার প্রজাতি টিকে থাকুক, ঠিক তেমনি উদ্ভিদও চায় তার প্রজাতি পৃথিবীতে টিকে থাকুক। যদি তাই না হতো তাহলে একটা সময়, আমি যদি আরও পরিষ্কারভাবে বলি, নারকেল গাছ যদি না চাইতো যে নারকেল গাছ পৃথিবীতে টিকে থাকবে, তাহলে কিন্তু পৃথিবীতে যে কয়টা নারকেল গাছ ছিল তারা মারা যাওয়ার পরে আর কোনো নারকেল গাছ খুঁজে পাওয়া যাইতো না। অর্থাৎ নারকেল গাছ চাইছে যে তার প্রজাতি পৃথিবীতে টিকে থাক, তাই তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের প্রজাতিটাকে টিকায় রাখছে। এই যে সংখ্যা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ একটা প্রাণী থেকে আর একটা প্রাণীর সৃষ্টি হওয়া। তো এই উদ্ভিদের যে বংশ বা তার যোগ্য উত্তরসূরি তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বংশবিস্তার। তো আমরা আজকে এই অধ্যায়ে অর্থাৎ বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে আমরা জানব উদ্ভিদের বংশ বিস্তার। তো আমরা একটু পাঠ শিরোনামটা লিখি বা অধ্যায়ের নামটা লিখি। বিস্তার, উদ্ভিদের বংশ বিস্তার। অর্থাৎ আমরা এই অধ্যায়ে একটা উদ্ভিদ কিভাবে তার বংশ বিস্তার করে, অর্থাৎ তার সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ তার প্রজাতিটাকে টিকায় রাখে, সেটা নিয়ে আমরা এই অধ্যায়ে বিস্তীর্ণভাবে বা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা বংশবিস্তার, উদ্ভিদের বংশবিস্তার যদি পড়তে চাই, তাহলে আমাদের আগেই আলোচনার ভিতরে আসছে যে বংশবিস্তার। তো আমাদের বুঝতে হবে বংশবিস্তারটা কি। এখন বংশবিস্তারটা যদি আমি তোমাদেরকে সহজভাবে বুঝাইতে চাই, তাহলে বংশবিস্তার হচ্ছে এক কথায় সংখ্যা বৃদ্ধি করা। বংশবিস্তার মানে সংখ্যা বৃদ্ধি করা। আর এই সংখ্যা বৃদ্ধিটা হবে কি, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ যদি আমি বংশবিস্তারের সংজ্ঞা লিখি বা সংজ্ঞা বলি, তাহলে হবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীবের সংখ্যা বৃদ্ধি করা। আমি যদি উদাহরণ দিই আরও একটা, দেখা যাচ্ছে তোমার দাদা এবং দাদি যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের জেনারেশন আসলো তোমার বাবা, অর্থাৎ তারা প্রথমে ছিল দুইজন, কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তোমার বাবা আসার মাধ্যমে ওনারা হলেন তিনজন। আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে তোমার বাবার আরও একটা বোন হলো। তো এই বোনের দ্বারা কী হলো, তোমার দাদার পরিবারে আরও একজন সংখ্যা বৃদ্ধি পেল। ঠিক একই রকমভাবে তোমার বাবা যখন বিয়ে করলো, তখন তুমি হইলে, তখন তোমার বাবার পরিবারে সংখ্যা বৃদ্ধি পাইল। আবার যদি তোমার একটা বোন হয়, তাহলে সেও আরেকজন তোমার সংখ্যা বৃদ্ধি পাইল। এইভাবে কিন্তু কি হয়, বংশ বিস্তার হয়, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি হয়। আচ্ছা, তো সংখ্যা বৃদ্ধিটা আমরা জানি যে প্রত্যেকটা জীবের জীবন ধারণ পদ্ধতি কিন্তু এক না, তাদের লাইফ স্টাইল কিন্তু এক না। এক একটা জীব এক এক রকমভাবে জীবনযাপন করে। তো যেহেতু জীব হিসেবে আমরা উদ্ভিদকে বলছি এবং উদ্ভিদের বংশবিস্তার পড়ছি, সুতরাং আমাদের বুঝতে হবে যে উদ্ভিদ যেমনভাবে বংশবিস্তার করে, প্রাণী কিন্তু তেমনভাবে বংশবিস্তার করে না। অর্থাৎ একটা মানুষ যেমনভাবে বংশবিস্তার করে, একটা উদ্ভিদ কিন্তু সেভাবে বংশবিস্তার করে না। অর্থাৎ তোমার উদ্ভিদ এবং প্রাণীর বংশবিস্তার পদ্ধতি ভিন্ন ভিন্ন। তো আজকে আমরা এই উদ্ভিদের বংশবিস্তার অধ্যায়ে প্রথম পাঠ শিরোনামে আমরা জানব যে উদ্ভিদ কিভাবে বংশবিস্তার করে, উদ্ভিদ কিভাবে বংশবিস্তার করে। তো তোমরা যদি পাঠ শিরোনাম খেয়াল করো, তাহলে প্রথমে একটা পাঠ আছে, দেখো সেই পাঠটার নাম হচ্ছে তোমার জনন বা প্রজনন। জনন বা প্রজনন আমরা একটু লিখি, জনন বা প্রজনন। অর্থাৎ আমরা এতটুকু বুঝলাম যে এই জনন বা প্রজনন নামক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার বংশবিস্তার করে থাকে। এখন আমরা জানব যে জনন বা প্রজনন কাকে বলে। আমি আবারও পরিষ্কারভাবে বলি, প্রজনন বা জনন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া মাধ্যমে উদ্ভিদ তার বংশবিস্তার করে থাকে। তো এই প্রক্রিয়া অর্থাৎ জনন বা প্রজনন প্রক্রিয়া কাকে বলে, সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। তো জনন বা প্রজনন প্রক্রিয়া
হচ্ছে তেমনই একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া মাধ্যমে একটা উদ্ভিদ তার প্রতিরূপ সৃষ্টি করে বা তার সংখ্যা বৃদ্ধি করে। এখন প্রতিরূপ কি? প্রতিরূপ হচ্ছে তোমার একই রকম দেখতে বা একই প্রজাতির প্রাণী, তাদেরকে বলা হবে প্রতিরূপ। অর্থাৎ তুমি যেমন মানুষ, তোমার থেকে মানুষের সৃষ্টি হবে, আবার যে গরু তার থেকে গরুর সৃষ্টি হবে, আবার যে উদ্ভিদ নারকেল গাছ তো নারকেল গাছ থেকে নারকেল গাছ সৃষ্টি হবে। তো এটাকে বলা হয় প্রতিরূপ, অর্থাৎ একই রকম দেখতে আর একটা জীব সৃষ্টি করবে, তো এটাকে বলা হয় প্রতিরূপ। তো আমরা আবারও বলি যে জনন বা প্রজনন হচ্ছে একটা জটিল প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশ বিস্তার করে থাকে। এই জনন বা প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করবে। তো এই জনন বা প্রজনন প্রক্রিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমি একটু আগে বলেছি যে সব জীবের প্রজনন ব্যবস্থা বা বংশ বিস্তার ব্যবস্থা কিন্তু একরকম না। অর্থাৎ মানুষ একরকমভাবে বংশ বিস্তার করে, আবার উদ্ভিদ আর একরকমভাবে বংশ বিস্তার করে। তো প্রজনন ব্যবস্থার ভিতরেও তাহলে নিশ্চয়ই কি আছে? পার্থক্য আছে। সুতরাং প্রজনন ব্যবস্থার যদি আমরা শ্রেণীবিন্যাস করি বা শ্রেণী বিভাগ করি, তাহলে প্রজনন ব্যবস্থাকে আমরা দেখব দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা একটু দেখি। প্রজনন বা জনন ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে অযৌন জনন, আর দুই নম্বর হচ্ছে যৌন জনন। এই দুইটা ভাগে ভাগ করা যায়। এখন একটু আগে যে বললাম সব জীবের বংশ বিস্তার পদ্ধতি এক নয়, তো সেই ব্যাপারটাও আমরা এখন এই প্রজনন ব্যবস্থার মাধ্যমে কিন্তু পরিষ্কার হতে পারব। তো আমরা পড়ছি উদ্ভিদের বংশ বিস্তার। তো পৃথিবীতে তো বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, সব উদ্ভিদ কিন্তু একরকম না। অর্থাৎ আমরা যদি পরিবেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কোনোটা নারকেল গাছ, কোনোটা জাম গাছ, কোনোটা আম গাছ, কোনোটা কাঁঠাল গাছ, অর্থাৎ উদ্ভিদের ভিতরে ভিন্নতা আছে। আবার যদি খেয়াল করি আমরা দেখতে পাবো আমাদের মাঠের ভিতরে ঘাস আছে, ওটাও একটা উদ্ভিদ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছও একটা উদ্ভিদ। এখন আমরা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের দিকে তাকাইলে যেমন দেখি ওরা উদ্ভিদ, আবার মাঠের দিকে তাকাইলে দেখা যায় ঘাস, আবার অনেক ছোট ছোট উদ্ভিদ আছে, তারা উদ্ভিদ। যদি আমরা একটু খেয়াল করি দেখব যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের বংশ বিস্তার একরকমভাবে হয়, আর তোমার ঘাসের বংশ বিস্তার কিন্তু আরেক রকমভাবে হয়। অর্থাৎ আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছে দেখা যাচ্ছে একটা প্রথমে কি করে একটা আটি লাগাই দিলে বা একটা বীজ লাগাই দিলে তার থেকে কিছুদিন পরে একটা নতুন গাছের সৃষ্টি হয়। কিন্তু ঘাসের দিকে যদি খেয়াল করি তার কিন্তু ওইভাবে কোনো বড় বীজও আমরা পাবো না, যেটা মাটির ভিতরে লাগাই দিলে তার থেকে নতুন গাছের সৃষ্টি হবে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, হ্যাঁ ঘাসের বীজের মাধ্যমেই হবে, কিন্তু আমের বীজ এবং ঘাসের বীজের ভিতরে পার্থক্য আছে। অর্থাৎ আম গাছে বীজ হওয়ার পদ্ধতি আর ঘাসের বীজ হওয়ার পদ্ধতি কিন্তু আলাদা আলাদা। সুতরাং আমি এখানে বলতে চাচ্ছি যে জিনিসটা পরিষ্কারভাবে, সেটা হচ্ছে যে উদ্ভিদের ভিন্নতা অনুসারে তাদের বংশ বিস্তার হবে ভিন্ন। উদ্ভিদকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, তার ভিতরে একটা উদ্ভিদকে বলা হয় তোমার সপুষ্পক উদ্ভিদ, আর একটা উদ্ভিদকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। আবার এদেরকে ভাগ অনুসারে কোনোটা আবার উন্নত উদ্ভিদ, আবার কোনোটা অনুন্নত উদ্ভিদ। তো যারা উন্নত উদ্ভিদ তাদের ক্ষেত্রে আবার বংশ বিস্তার পদ্ধতি একরকম, এবং যারা অনুন্নত উদ্ভিদ তাদের ভিতরে বংশ বিস্তার পদ্ধতি আর এক রকম। তো যে সমস্ত উদ্ভিদগুলো তোমার আছে অনুন্নত, অর্থাৎ যাদের গঠন খুব উন্নত না, তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এই অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে। আর যে সমস্ত উদ্ভিদগুলো উন্নত শ্রেণীর, অর্থাৎ যাদের কি হয় স্ট্রাকচারটা বা দেখতে অনেক বড় হয় বা গঠনগত দিক দিয়ে অনেক উন্নত হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে। তো আমরা এখন আসবো যে অযৌন জনন এবং যৌন জনন কাকে বলে, এটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তো অযৌন জনন প্রক্রিয়া, প্রথমে আমরা জানি অযৌন জনন প্রক্রিয়া কি এবং কিভাবে অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার হয়। অযৌন জনন প্রক্রিয়া হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায়
উদ্ভিদকে বংশবিস্তার করার জন্য তাদের কোনো জনন কোষের প্রয়োজন হয় না, তাদের জনন কোষের প্রয়োজন হয় না। আমি আবারও বলি, অযৌন জনন হচ্ছে এমন একটা প্রজনন প্রক্রিয়া বা জনন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদের বংশবিস্তার করার জন্য কোনো ভিন্নধর্মী জনন কোষের প্রয়োজন হয় না। এখন আমরা একটু পরিষ্কার হয়ে নেই, জনন কোষ কাকে বলে। জনন কোষ, তো আমরা যখন কোষ বিভাজন অধ্যায় পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে একটা জীবের শরীরে বিভিন্ন ধরনের কোষ থাকে, একটা জীবের শরীরে বিভিন্ন ধরনের কোষ থাকে, যে কোষগুলো দিয়ে জীবের এক একটা অঙ্গ বা এক একটা অংশ তৈরি হয়। যদি তোমাদের মনে থাকে তাহলে আমি আবারও একটু স্মরণ করাই দিই তোমাদের। যেমন আমরা সেখানে দেখেছিলাম যে আমাদের শরীরের ভিতরে যে হাড় তৈরি হয়েছে, এই হাড়টাও এক ধরনের বিশেষ কোষ দ্বারা তৈরি হয়েছে, সেই কোষটার নাম হচ্ছে অস্থি কোষ। আবার আমাদের শরীরের ভিতরে যে মাংস আছে, এই মাংসগুলো তৈরি হয়েছে দেহ কোষের মাধ্যমে। আবার আমরা যে কোনো একটা কিছু আমাদের চোখের সামনে দেখলে সেখান থেকে অনুভূতি প্রাপ্ত হই, বা আমাদের গায়ে যদি কোনো মশা মাছি বসে কিংবা আমাদের গায়ে যদি কোনো আঘাত লাগে তাহলে আমরা এটা সঙ্গে সঙ্গে বুঝতে পারি। এই বোঝাটাও সম্পন্ন হয় একটা কোষের মাধ্যমে, সেই কোষটার নাম কি? স্নায়ু কোষ। এরকমভাবে একটা জীবকে সুন্দরভাবে তৈরি করার জন্য তার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের কোষ থাকে। তো ঠিক তেমনই একটা কোষের নাম হচ্ছে জনন কোষ। আমরা একটু খেয়াল করি, তেমন একটা কোষের নাম হচ্ছে জনন কোষ। এই জনন কোষ একটু আগে বললাম যে জনন তোমার কোষের কাজ কি। একটু আগে বললাম যে কোষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের গঠন সৃষ্টি করে একটা জীবের শরীরে। ঠিক তেমনি যেহেতু এটা জনন কোষ, সুতরাং এই কোষটাও কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে। সেই কাজটা কি? জনন। যেহেতু কথাটা আছে জনন, সুতরাং আমরা এতটুকু ধারণা এখন থেকেই পাচ্ছি, আমি না বললেও, যে জনন কোষ অর্থাৎ প্রজনন কার্য সম্পন্ন করে যে কোষ তাকে বলা হবে জনন কোষ। প্রজনন কার্য সম্পাদন করবে যে কোষ তাকে বলা হবে জনন কোষ। অর্থাৎ যে কোষটা দ্বারা নতুন বংশ বিস্তার হবে বা নতুন ধরনের তোমার প্রাণীর বা জীবের সৃষ্টি হবে, এটাকে বলা হবে জনন কোষ। তাহলে আমরা যদি একটু ক্লিয়ার হই, আমরা বলেছিলাম যে অযৌন জনন প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার বংশ বিস্তার করার জন্য, যে প্রক্রিয়ায় বংশ বিস্তার করার জন্য উদ্ভিদের কোনো ধরনের ভিন্নধর্মী জনন কোষের প্রয়োজন হয় না। অর্থাৎ এখানে কোনো জনন কোষ থাকবে না, জনন কোষ ছাড়াই কি হবে? বংশ বিস্তার হবে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে তোমার জনন কোষ কাকে বলে এবং অযৌন জনন কাকে বলে। এখন আমরা একটু পরিষ্কার হই, এই জনন কোষটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। জনন কোষটাকে কয় ভাগে ভাগ করা হবে? দুই ভাগে ভাগ করা হবে। তো এই জনন কোষের আবার নামের ভিন্নতা আছে জীব অনুসারে। অর্থাৎ যদি তুমি প্রাণীর কথা বলো তাহলে প্রাণী একটা জীব, আবার যদি উদ্ভিদের কথা বলো তাহলে উদ্ভিদ একটা জীব। তো উদ্ভিদ, আমি প্রথমে বলি, প্রাণী যারা, প্রাণীর ক্ষেত্রে যদি আমি জনন কোষের কথা বলি তাহলে সেখানে যেহেতু প্রাণীর ক্ষেত্রে দুইটা বা আমাদের সৃষ্টি আমাদের করছেন আল্লাহ তাআলা যে দুইভাবে, অর্থাৎ দুইটা ভিন্ন লিঙ্গতে, অর্থাৎ একটা পুরুষ হয় আর একটা নারী হয়। তো ওই যেহেতু পার্থক্য আছে লিঙ্গে, সুতরাং জনন কোষেরও পার্থক্য আছে। অর্থাৎ আমি একটু আগেই বলছি জনন কোষ দুই প্রকার। তো এই দুই প্রকার জনন কোষ প্রাণীর ক্ষেত্রে তোমার একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে শুক্রাণু। অর্থাৎ আমরা প্রাণীর ক্ষেত্রে জনন কোষ দুইটা জানলাম, একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে শুক্রাণু। অর্থাৎ কোনো একটা উন্নত শ্রেণীর প্রাণীর পুরুষ যে, তার শরীরে জনন কোষটার নাম হচ্ছে শুক্রাণু, এবং নারী যে, তার শরীরের যে জনন কোষটা তার নাম হচ্ছে ডিম্বাণু। যেহেতু উন্নত প্রাণী আর উদ্ভিদের জীবনের গঠনের দিক দিয়ে বা তাদের বৈশিষ্ট্যের দিক দিয়ে ভিন্নতা আছে, সুতরাং
উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে যে তোমার জনন কোষ, তাদের ভিতরেও কিন্তু গঠনগত পার্থক্য আছে, আবার তোমার নামের দিক দিয়েও পার্থক্য আছে। অর্থাৎ আমরা যেমন জানলাম প্রাণীর ক্ষেত্রে জনন কোষের নাম আছে ডিম্বাণু এবং শুক্রাণু, আর ঠিক একই রকমভাবে উদ্ভিদের ক্ষেত্রে একই রকমভাবে দুইটা জনন কোষ আছে। একটা হচ্ছে তোমার উদ্ভিদের, আমরা একটু লিখলে বুঝতে পারবা তোমরা। উদ্ভিদের জনন কোষ সেটাও দুই প্রকার। তো সেক্ষেত্রে আমরা বলবো যে পুরুষ যে সমস্ত উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোর জনন কোষের নাম হচ্ছে পুংরেণু বা পুংগ্যামেট। আর স্ত্রী যে সমস্ত উদ্ভিদ, তাদের জনন কোষের নাম হচ্ছে স্ত্রী গ্যামেট। অর্থাৎ আমরা জানলাম যে জীবের ক্ষেত্রে তোমার যদি জনন কোষের মাধ্যমে বংশ বিস্তার করতে হয়, তাহলে তাদের এই ভিতরে প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু থাকবে, এবং উদ্ভিদের ক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা পুংরেণু বা স্ত্রী রেণু। তো এটা ছিল তোমার হচ্ছে জনন কোষের ব্যাখ্যা। তো আমরা এখানে দেখছি যে অযৌন জনন প্রক্রিয়ায় উদ্ভিদের বংশ বিস্তার করার জন্য কোনো পুংগ্যামেট অথবা পুংরেণু অথবা স্ত্রী গ্যামেট বা স্ত্রী রেণুর প্রয়োজন হবে না। তাহলে এখন কি বোঝা গেল অযৌন জনন কাকে বলে? অযৌন জনন, আমি আবারও পরিষ্কার করে বলছি, অযৌন জনন হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো ধরনের ভিন্নধর্মী জনন কোষের প্রয়োজন হয় না। তো এটা গেল অযৌন জনন প্রক্রিয়া। আর আরেকটা আছে হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। তো যৌন জনন প্রক্রিয়াটা আমরা পরবর্তীতে যখন পাঠ আসবে তখন আমরা জানব। আজকে আমরা এই অযৌন জনন প্রক্রিয়া সম্পর্কে জানব, এবং অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করে বা অযৌন জনন কয় প্রকারের হয় সে সম্পর্কে আমরা এখন জানব। এই অযৌন জনন প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত দুইটা উপায়ে এই অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। কয়টা উপায়ে? দুইটা উপায়ে অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন আমরা একটু পরিষ্কারভাবে ধারণাটা নিই। অযৌন জনন প্রক্রিয়াটা উদ্ভিদের, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দুইটা ভাবে হয় বা দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্পোরের মাধ্যমে, স্পোর হচ্ছে ইংরেজি নাম, যার বাংলা হচ্ছে অনুবীজ। আর একটা হচ্ছে অঙ্গজ প্রজনন, বা জনন। তাহলে আমরা দেখলাম অযৌন জনন প্রক্রিয়ায় উদ্ভিদ দুইটা পদ্ধতিতে তার বংশ বিস্তার করে থাকে। একটা হচ্ছে স্পোর বা অনুবীজের মাধ্যমে, আর একটা হচ্ছে অঙ্গজ প্রজনন বা অঙ্গের মাধ্যমে। তো আমরা এখন জানবো যে স্পোরটা কি আর কোন উদ্ভিদগুলো তাদের জীবনে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। তো আমরা প্রথমে জানি যে স্পোরটা কি। স্পোরটা আমরা মূলত যদি আমরা বলি, সাধারণভাবে যদি বলি, তাহলে স্পোরটা হচ্ছে এক ধরনের বীজ। স্পোর মানে এক ধরনের বীজ। তো তোমরা যদি এখানে একটু খেয়াল করো, দেখবা একটা কথা লেখা আছে, স্পোরের বাংলা হচ্ছে অনুবীজ। এই কথাটা যদি তোমরা হাইলাইট করো তাহলে দেখবা অণু মানে কি। আমরা এইটে পড়েছি, আমাদের বইতেই পড়েছি, অণু পরমাণু পড়েছি। অণু হচ্ছে, অণু কথাটা যখন থাকবে তখন খুব ক্ষুদ্র বা ছোট অংশকে বোঝাবে বা ছোট জিনিসকে বোঝাবে। তো এই অণু হচ্ছে, যেহেতু কথাটা লেখা আছে অণু আর বীজ, অর্থাৎ
এটাকে যদি আমি ভাঙি তাহলে বীজ কিন্তু খুব ছোট আকারের বীজ, বীজ কিন্তু খুব ছোট আকারের বীজ। তো আমরা এটাকে যদি এখন বুঝি তাহলে আমরা জানবো স্পোরটা হচ্ছে বা অনুবীজটা হচ্ছে এক ধরনের খুব ক্ষুদ্র আকারের বীজ। আমরা যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছে দেখছি যে বীজ হয়, আমরা যেটাকে গ্রাম বাংলার ভাষা আটি বলি, তো এগুলোও বীজ, আবার স্পোরটাও বীজ। এই বীজের মাধ্যমে উদ্ভিদ, কিছু কিছু উদ্ভিদ আছে, আমরা প্রথমেই আমাদের আলোচনায় বলেছিলাম যে সব উদ্ভিদ কিন্তু একরকম না, আকার আকৃতিতে দেখতে একরকম না। কোনো উদ্ভিদ অনেক বড় হয়, আবার কোনো উদ্ভিদ ছোট হয়। বলেছিলাম যে ঘাস একটা উদ্ভিদ, আবার জাম গাছও একটা উদ্ভিদ। তো এখানে তোমরা যদি খেয়াল করো দেখবা যে জাম গাছ কত বড় হয় আর ঘাস কত ছোট হয়। তো নিশ্চয়ই তাদের বংশবিস্তার পদ্ধতি একরকম হবে না। ঠিক তেমনি আমরা যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ বলতেছি বা ঘাস বলতেছি, এগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি বলে বলছি, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না। বা এমন অনেক উদ্ভিদ আছে যেগুলোর আকার আকৃতিতে খুবই ছোট, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না। তো এইরকম যে সমস্ত উদ্ভিদগুলো আছে, আমি আগেই বলেছি অনুন্নত উদ্ভিদ, ছোট আকারের উদ্ভিদ। তো এরকম অনেক উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো তাদের বীজ হয় কিন্তু বীজ অনেক বড় হয় না, তাদেরও বীজ হয় কিন্তু বীজ অনেক বড় হয় না। সেই বীজগুলোকে বলা হবে অনুবীজ, যার ইংরেজি নাম হচ্ছে স্পোর। তো আমরা এখন দেখব যে কোন উদ্ভিদের ক্ষেত্রে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার হয় এবং এই স্পোরটা কিভাবে সৃষ্টি হয়। তাহলেই তোমরা কিন্তু অযৌন জননের একটা খুব বড় জিনিস সম্পর্কে জানতে পারবে। তো এই স্পোরটা সব উদ্ভিদে কিন্তু সৃষ্টি হয় না, বিশেষ বিশেষ কিছু উদ্ভিদ আছে যাদের শরীরের ভিতরে এই স্পোর তৈরি হয়। আম গাছে কি স্পোর তৈরি হবে? জাম গাছে কি স্পোর তৈরি হয়? হয় না। আম গাছে হয় কি বড় আকারের বীজ বা আটি, জাম গাছে কি হয় সেটাও মিডিয়াম আকারের বীজ বা আটি, জামের বীজ। তো ঠিক তেমনি তোমার সব উদ্ভিদে কিন্তু স্পোর তৈরি হয় না। আবার স্পোর তৈরি, যেহেতু স্পোর খুব ছোট জিনিস, সুতরাং স্পোরটা তৈরি হওয়ার জায়গাও ভিন্ন হবে বা স্পোরটা তৈরি হওয়ার কিন্তু পদ্ধতিটাও একটা বিশেষ পদ্ধতি হবে। তো আমরা এখন দেখব স্পোর কোথায়, কিভাবে, কোন উদ্ভিদে তৈরি হয়। তো স্পোর আমি একটু আগেই বলছি যে অনুন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ উন্নত না যে সমস্ত উদ্ভিদ, সেই উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে স্পোর ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে স্পোর কিভাবে তৈরি হয়। তো একটু আগেই বলছি যে স্পোর খুব ছোট আকারের হয়, তারাও বীজ কিন্তু খুব ক্ষুদ্র আকারে হয় এবং এতটা ক্ষুদ্র হয় যারা বাতাসের সঙ্গে ভেসে বেড়াইতে পারে, বাতাসের সঙ্গে ভেসে বেড়াইতে পারে, এতটা ক্ষুদ্র। তো এই স্পোরটা তৈরি হওয়া, এখন আমরা জানবো যে স্পোর কিভাবে তৈরি হয় আর কোন উদ্ভিদে স্পোর সৃষ্টি হয়। স্পোর সৃষ্টি। এখন স্পোরটা মজার ব্যাপার, তোমরা জানলে তোমাদেরও মজা লাগবে আর আমারও জানাইতে মজা লাগছে যে স্পোরটা তৈরি হবে একটা বিশেষ অঙ্গের ভিতরে। যে আমি পরিষ্কারভাবে বলছি, যে উদ্ভিদের শরীরে স্পোর উৎপন্ন হয় সেই উদ্ভিদের একটা বিশেষ অঙ্গ সৃষ্টি হবে যার ভিতরে স্পোর তৈরি হবে। তো এই যে জায়গাটায় স্পোর তৈরি হয় এই জায়গাটার একটা বিশেষ নাম আছে, সেই নামটা হচ্ছে স্পোর থলি বা অনুবীজ থলি। এটাকে বাংলা বলা হয়, যেহেতু আমরা পড়ছি কি স্পোর বা অনুবীজ, অনুবীজ। আর এই অনুবীজ বা এই স্পোর যে থলির ভিতরে থাকবে বা যে অংশের ভিতরে, উদ্ভিদের যে থলির মতো গঠন বা যে অংশের ভিতরে থাকবে সেই অংশটার নাম হচ্ছে অনুবীজ থলি, অনুবীজ থলি। অর্থাৎ আমরা এতটুকু বুঝলাম যে স্পোরটা উৎপন্ন হবে যে কোনো জায়গায় না, তার উৎপন্ন হওয়ার জন্য একটা বিশেষ জায়গা থাকবে যেটা একটা থলির মতো গঠন হবে। তো এটাকে বলে অনুবীজ থলি। আমরা এই জিনিসটা মনে রাখবো, অনুবীজ থলি কাকে বলে। আমি আবারও বলি, অনুবীজ থলি হচ্ছে যার ভিতরে অনুবীজ সৃষ্টি হয়। এখন
আমি যদি একটু তোমাদের ছবি এঁকে দেখাই যে অণুবীজস্থলীটা কেমনভাবে সৃষ্টি হয়। তোমরা মনে করো যে একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এটা দেখতে এরকম হয়। তো এদের স্পোরটা তৈরি হবে, এদের বংশ বিস্তার হবে স্পোরের মাধ্যমে। তো কি হবে, এদের শরীরে যে দেখতে পাচ্ছ, এটা মনে করে টোটালি এটাই একটা উদ্ভিদ, এখান থেকে এই পর্যন্ত একটা, এটাই হচ্ছে উদ্ভিদ। এখন এই উদ্ভিদের কোনো একটা জায়গা থেকে একটা কোষ, মনে করো এখানে আমরা একটু ইন্ডিকেশন করে দিলাম এখানে, তো এখান থেকে একটা কোষ অসমভাবে বা একটা নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে এখানে একটা থলির মতো তৈরি করবে, একটা থলির মতো তৈরি করবে। ছিল এই উদ্ভিদ, সেখান থেকে কোষগুলো বিভাজিত হয়ে একটা থলির মতো সৃষ্টি করলো। এই থলিটাকে বলা হচ্ছে অণুবীজ থলি। এখন এটা যদি অণুবীজস্থলী হয় তাহলে নিশ্চয়ই এর ভিতরে কি আছে, অসংখ্য ছোট ছোট, আমি আগেই বলছি স্পোর মানে ছোট ছোট বীজ, যেটা এই অণুবীজস্থলীর ভিতরে সৃষ্টি হবে। অর্থাৎ এটা অণুবীজস্থলী, আর এই অণুবীজস্থলীর ভিতরে অসংখ্য এগুলো তৈরি হবে অণুবীজ বা স্পোর। এখন আমরা সবাই যদি খেয়াল করি দেখবা যে শিম গাছে যখন শিম হয় তখন ওই শিম ফলটা যখন পেকে যায় তখন দেখবা একটা সময় ওই শিমের ফলটা ফেটে যায়, যে শিমের ফলটা ফেটে যায়, যে কি হয়, শিমের বীজগুলো পড়ে যায়। তো ঠিক একই রকমভাবে এটাও যেহেতু উদ্ভিদ, সুতরাং এটা একটা সময় কি হবে, যখন এর ভিতরে বীজগুলো তোমার পরিপূর্ণ হয়ে যাবে তখন এই অণুবীজস্থলীটা ফেটে যাবে, এখান থেকে কি হয়ে যাবে, ফেটে যাবে। ফেটে যাওয়ার ফলে এই যে ফাঁকা সৃষ্টি হলো, এই ফাঁকা দিয়ে বাইরে চলে আসবে। এবং এরা, আমি আগেই বলছি যে এত হালকা যেটা বাতাসের মাধ্যমে উড়ে বেড়ায়, সুতরাং এরা বাতাসের সঙ্গে ভেসে বেড়াবে। এবং যেখানে মনে করো এখানে একটা গাছ, এখানে একটা বিল্ডিংয়ের দেয়াল, যে কোনো জায়গায় দেখবা যে একটা গাছের মাথা দেখা যাচ্ছে একটা ওই যে কি বলে তোমার আছে অর্কিড গাছ হয়, বা তোমার আছে একটা বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, বা দেখতে পাচ্ছ তোমরা একটা দেয়াল, পরিষ্কার দেয়াল, তার ভিতরে বর্ষার সময় তোমরা দেখতে পাচ্ছ হঠাৎ করে তার গায়ে ছোট ছোট সবুজ সবুজ উদ্ভিদ তৈরি হয়েছে। এটা কিন্তু ওইভাবেই হয়, কি ওই স্পোরগুলো কি হয়, বাতাসের মাধ্যমে ছড়ায় যায়, বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে ছড়ায় যায় এবং নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তাহলে আমরা জানলাম যে স্পোরের মাধ্যমে কিভাবে তোমার হচ্ছে বংশ বিস্তার হয় নিম্নশ্রেণীর উদ্ভিদে। এখন এই স্পোরের ভিতরে একটু পার্থক্য আছে, এটা আমাদের বুঝতে হবে। স্পোরটা সৃষ্টি হওয়ার ভিতরে একটু পার্থক্য আছে। আমরা যেমন জানলাম অণুবীজস্থলীর ভিতরে অনেকগুলো এখানে দেখাইছি অণুবীজ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আবার এই যে নিম্ন শ্রেণীর যারা, তাদের কিন্তু অণুবীজস্থলীর ভিতরে এরকম অসংখ্য অণুবীজ তৈরি হবে না। কিছু কিছু উদ্ভিদ আছে যাদের এই অণুবীজস্থলীর ভিতরে শুধুমাত্র একটা স্পোর তৈরি হয়, একটা স্পোর তৈরি হয়। আবার কোনো কোনো একটু আগে জানলাম এর ভিতরে অসংখ্য অণুবীজ তৈরি হবে। আবার এই অণুবীজগুলো সবসময় যে এই স্পোর থলির ভিতরে সৃষ্টি হবে তা না। মজার ব্যাপার, স্পোর থলির ভিতরে সৃষ্টি হবে তা না। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে স্পোর থলির বাইরে অণুবীজগুলো সৃষ্টি হবে, অণুবীজগুলো সৃষ্টি হবে। তো যখন কোনো অণুবীজস্থলীর বাইরে অণুবীজগুলো তৈরি হয় তখন ওটার একটা বিশেষ নাম আছে, ওটার নাম হচ্ছে বহি অণুবীজ। কি বলবে? বহি অণুবীজ। জাস্ট এই অণুবীজের আগে তুমি একটা বহি লিখে দাও। আমরা তো নিশ্চয়ই জানি বহি মানে কি, বাহির, আর অন্ত মানে ভিতর। সুতরাং অণুবীজস্থলীর বাইরে যখন তোমার অণুবীজ উৎপন্ন হবে তখন তাকে বহি অণুবীজ বলবে। আর এই বহি অণুবীজের একটা বিশেষ নাম আছে, সেটাকে আমরা সরাসরি স্পোর না বলে একটা বিশেষ নামে ডাকবো। সেই বিশেষ নামটা হচ্ছে কনিডিয়াম। কনিডিয়াম, কনিডিয়াম। অর্থাৎ যে সমস্ত অণুবীজগুলো তোমার অণুবীজস্থলীর বাইরে উৎপন্ন হয় তাদের কোনো কোনোটিকে কি বলা হবে? কনিডিয়াম। এই কনিডিয়াম তৈরির মাধ্যমেও কিছু কিছু উদ্ভিদ আছে তারা তাদের বংশ বিস্তার করে। এখন আমরা জানলাম
যে স্পোর তোমার দুই ধরনের হচ্ছে, একটা স্পোর থলির ভিতরে উৎপন্ন হচ্ছে, একটা স্পোর থলির বাইরে উৎপন্ন হচ্ছে। এই স্পোর থলির বাইরে যেগুলো হচ্ছে উৎপন্ন তাদেরকে বলা হচ্ছে করেনিয়াম, এরাও কিন্তু বীজ, এরাও বীজ। এখন আমরা জানবো যে কোন কোন উদ্ভিদ তোমার অন্ত অনুবীজ বা ভেতরে যে অনুবীজগুলোর মাধ্যমে বংশ বিস্তার করে, ভেতরে যে অনুবীজগুলো তৈরি হয় তার মাধ্যমে বংশ বিস্তার করে, আর কোন কোন উদ্ভিদ বাইরে যে অনুবীজ তৈরি হয় তার মাধ্যমে বংশ বিস্তার করে। এখন আমরা দেখি, আমরা দুইটা উদ্ভিদের কথা যে কোন উদ্ভিদের ক্ষেত্রে অন্ত অনুবীজ বা অনুবীজ থলির ভিতরে যে স্পোর তৈরি হয় তার মাধ্যমে বংশ বিস্তার হয়, আর কোন উদ্ভিদে বহি অনুবীজ বা কনেডিয়ামের মাধ্যমে বংশ বিস্তার হয়। আমি এখানে দুইটা উদ্ভিদ লিখছি, উদ্ভিদের নাম লিখছি, এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইটা উদ্ভিদই হচ্ছে ছত্রাক। এই দুইটা উদ্ভিদই হচ্ছে ছত্রাক। একটার নাম হচ্ছে মিউকর, আরেকটার নাম হচ্ছে পেনিসিলিয়াম। তোমরা সবাই নাম শুনেছ পেনিসিলিন নামক ঔষধের। তো এই পেনিসিলিন নামক ঔষধটা যে ছত্রাক দ্বারা তৈরি হয় সেটার নাম হচ্ছে পেনিসিলিয়াম। তো এই যে মিউকার নামক যে ছত্রাকটা, এই ছত্রাকটার বংশ বিস্তার হয় স্পোরের মাধ্যমে, স্পোরের মাধ্যমে, অর্থাৎ অনুবীজথলির ভিতরেই তোমার হচ্ছে বংশ বিস্তার হয়, স্পোর তৈরি হয়। স্পোর তৈরি হয় যে কারণে তোমার হচ্ছে মিউকার সেই স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। আর পেনিসিলিয়াম নামক যে উদ্ভিদটা আছে, অর্থাৎ যে ছত্রাকটা আছে, তার শরীরের ভিতরে কিন্তু ওই যে আমরা বলছিলাম কনেডিয়াম, সেই কনেডিয়াম তৈরি হয়, অর্থাৎ যেটা এক ধরনের স্পোর, কনেডিয়ামের মাধ্যমে বংশ বিস্তার করে। অর্থাৎ ওই কনেডিয়ামটাই মানে একটা বীজ, যে বীজটা পরবর্তীতে প্রস্ফুটিত হয়ে নতুন পেনিসিলিয়াম উদ্ভিদের সৃষ্টি করে। তো আমরা যদি পেনিসিলিয়াম একটু সংক্ষেপে দেখাই, এরকম পেনিসিলিয়ামটা এরকম হয়, দেখতে এরকম পেঁচানো পেঁচানো হয়। তো হঠাৎ করে দেখা যাবে পেনিসিলিয়ামের এখানে একটা স্পোর থলি উৎপন্ন হবে, আর তার মাথায় যে একটা কনেডিয়াম তৈরি হবে। তাহলে এটা হচ্ছে পেনিসিলিয়ামের ক্ষেত্রে স্পোর থলি, আর এটা হচ্ছে তোমার স্পোর অর্থাৎ কনিডিয়াম যেটা। তো এটা ছিল স্পোরের মাধ্যমে অযৌন জনন। আমরা কিন্তু কোথায় আছি মনে আছে তো? আমরা অযৌন জনন পড়ছি। অযৌন জননের দুইটা ক্লাসিফিকেশন বা শ্রেণী পড়ছি। তার প্রথমটা ছিল হচ্ছে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার, আর এখন আমরা জানবো অযৌন জননের শেষ ধাপ যেটা, সেটা হচ্ছে অঙ্গজ জনন বা প্রজনন। অঙ্গজ জনন বা প্রজনন। এখন এই কথাটা শোনার পরেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রজননটা কার মাধ্যমে, যেহেতু অঙ্গ কথাটা ওখানে উল্লেখ আছে, সুতরাং অঙ্গ কথাটা যখনই উল্লেখ থাকবে তখন আমরা এতটুকু বুঝে গেছি যে নিশ্চয়ই এই প্রজননটা হবে অঙ্গের মাধ্যমে, অঙ্গের মাধ্যমে। তো এবার আমরা অযৌন জননের যে দ্বিতীয় ধাপ যেটা, সেটা আমরা আলোচনা করব। আমরা আবারও একটু লিখি, অযৌন জনন। এটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে স্পোর আর একটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন। আমরা এখন এই অঙ্গজ জনন নিয়ে আলোচনা করব। তো যেহেতু অঙ্গ কথাটা আছে আর জনন তো বুঝছি, জনন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, আগেই জানছি যে প্রক্রিয়া বংশ বিস্তার হয়। অর্থাৎ যদি আমরা এটাকে ভাঙি তাহলে অঙ্গজ জনন মানে অঙ্গের মাধ্যমে যে বংশ বিস্তার হয় তাকে বলা হবে অঙ্গজ জনন বা অঙ্গজ প্রজনন। এখন অঙ্গ বলতে আমাদের শরীরে যেমন হাত, পা, চোখ, কান, নাক, মুখ আছে, ঠিক তেমনি উদ্ভিদেরও তো বিভিন্ন অঙ্গ আছে, আছে না? যেমন পাতা, শিকড়, মূল, হয় না? এগুলো হচ্ছে উদ্ভিদের অঙ্গ। তাহলে আমরা অঙ্গজ প্রজননে বা অঙ্গজ জননে এতটুকু বুঝলাম যে অঙ্গজ প্রজনন বা অঙ্গজ জনন সম্পন্ন হবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে। তো যদি আমরা এখন অঙ্গজ জননের তোমার হচ্ছে সংজ্ঞাটা বলি, তাহলে সেটা হবে অঙ্গজ জনন হচ্ছে সেই প্রজনন প্রক্রিয়া যে প্রজনন প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের বিভিন্ন অঙ্গ উপযুক্ত পরিবেশে এনে তার থেকে নতুন বংশধর সৃষ্টি করতে পারে। অর্থাৎ উদ্ভিদের শরীরের যে কোনো অঙ্গ যখন একটা নির্দিষ্ট পরিবেশ, অর্থাৎ যেখানে আলো আছে, বাতাস আছে, পানি আছে,
এই জায়গায় যদি তাকে যদি রাখা হয় তাহলে সে কি করবে, ওখান থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি করবে। দেখেছি না আমরা অনেক সময়, দেখেছি তো। তো দেখা যাচ্ছে একটা গাছের ডাল ভেঙে যেয়ে মাটিতে পড়লো, সেখান থেকে একটা নতুন গাছের সৃষ্টি হলো। তুমি একটা গাছ থেকে শিকড় কেটে এনে বা মূল কেটে এনে মাটির ভিতরে লাগাই দিচ্ছ, সেখান থেকে একটা নতুন গাছের সৃষ্টি হচ্ছে। আবার পাথরকুচি গাছের যে পাতা আছে, এই পাতা যদি তুমি কোনো জায়গায় এনে ফেলাই রাখো, তার থেকে নতুন গাছের সৃষ্টি হবে। তাহলে এগুলো সব কি অঙ্গের মাধ্যমে হচ্ছে প্রজনন বা বংশবিস্তার, সেজন্য এটাকে বলা হবে অঙ্গজ জনন। আমরা এখন এই অঙ্গজ জননকে কয়টা ভাগে ভাগ করা হয় বা অঙ্গজ জনন তোমার কয়ভাবে সম্পন্ন হয় সেটা জানবো, এবং এতটুকু আজকে আমরা জেনে আমরা আজকের ক্লাস শেষ করব। তো আমরা এখন জানি যে অঙ্গজ জননকে কয় ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা হচ্ছে তোমার কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। এখন প্রাকৃতিক অঙ্গজ জনন কাকে বলে? প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে প্রকৃতির মাধ্যমে যখন কোনো উদ্ভিদ থেকে অঙ্গ কোনো কারণে ছিটকে যাবে, যে তার থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে, তখন সেটাকে বলা হবে প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন অর্থাৎ তোমরা অনেক সময় খেয়াল করলে দেখবে যে যখন একটু ঝড় হয় বা যখন কোনো ভারীভাবে তোমার হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন দেখবা যে তোমার বাগানে কোনো একটা গাছ আছে, সেই গাছ থেকে একটা ডাল, সাপোজ আমি তোমার উদাহরণ দিই, মনে করো তোমার বাড়িতে একটা মেহেন্দি গাছ আছে, মেহেদি গাছ, যেটা মেহেন্দি গাছ বলে। এটা যদি কোনো ঝড় আসে, তাহলে ওর থেকে একটা ডাল যদি মাটিতে পড়ে যায়, তাহলে কিছুদিন পরে দেখবা যে ওই গাছ থেকে, ওই ডাল থেকে একটা নতুন গাছের সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে কি, এখানে কিন্তু কেউ সহযোগিতা করেনি ওই মেহেন্দি গাছকে নতুনভাবে জন্মাইতে, অর্থাৎ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতির ভিতরে ঝড় আসছে, প্রকৃতির ভিতরে প্রাকৃতিক দুর্যোগ আসছে, সেখান থেকে একটা ডাল খসে মাটিতে পড়েছে, সেখান থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তো সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। অর্থাৎ যদি আমরা সহজে বুঝতে চাই, তাহলে প্রকৃতির মাধ্যমে যখন কোনো উদ্ভিদের অঙ্গজ জনন হবে, তখন তাকে বলা হবে প্রাকৃতিক অঙ্গজ জনন। আর 2 নম্বর হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কৃত্রিমভাবে অঙ্গজ জনন করা হবে বা প্রজনন করা হবে, অর্থাৎ এখানে প্রকৃতির কোনো হাত নাই। তো আমরা আজকে আমাদের পাঠ শিরোনাম যে পর্যন্ত ছিল আমরা সে পর্যন্ত আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ এবং তোমরা বুঝতে পেরেছো। আর যদি এই ক্লাস দেখার পরে কোনো জায়গায় আরও বিস্তারিতভাবে তোমার জানতে ইচ্ছা হয়, তাহলে তো আমার ব্যক্তিগত নাম্বার অনেকের কাছেই আছে, তোমরা এটা নিজেদের উদ্যোগে আমার কাছে ফোন দিয়েও জানতে পারো, অথবা আমরা এখন থেকে রেগুলার অফিসে আসছি, সুতরাং তোমরা অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে সামনাসামনি দেখাই নিয়ে যেতেও পারবা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী দিন এই অধ্যায়ের 2য় পাঠ নিয়ে, বা আমরা যেখান থেকে শেষ করলাম তারপর থেকে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই হাজারো দুষ্টুমি খেলাধুলার ভিতরে পড়াশোনাটাকে অবশ্যই রাখবে। তো ধন্যবাদ সকলকে।